সালামু আলাইকুম সুপ্রিয় 2027 ব্যাচের আলিম শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম আজকে 3 নম্বর ক্লাসে। তোমাদের দ্বিতীয় ক্লাসটা নিয়েছিলাম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ওপর। আজকেও নিব তোমার হচ্ছে ওই অধ্যায়ের যে বাকি অংশটুকু আমাদের ছিল অতটুকু অংশের উপরে। আশা করি এর আগের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এবং যারা বুঝতে পারোনি তারা আমাদেরকে কোশ্চেন করবে। আমাদের গ্রুপ আছে, এখানে কমেন্ট সেকশন আছে, তোমাদের যেখানে ইজি হয় তোমরা সেখানে আমাদেরকে কোশ্চেন করবা। কথা বুঝছো? কারণ আমাদের প্রোগ্রাম তোমাদেরকেই নেই। তারপরে এখন দেখো আজকের এই জায়গায় আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে পলাশির যুদ্ধ। কি যুদ্ধ বলো তো? পলাশির যুদ্ধ। তোমাদেরকে আমি গত ক্লাসে যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা দেখো, ইংরেজরা বিভিন্ন শক্তিদেরকে, ইউরোপীয় বিভিন্ন দেশদেরকে বিতাড়িত করে, এবং বিতাড়িত করে তারা আমাদের দেশের শাসকদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা দেখে এবং তারা শাসন কার্যে হস্তক্ষেপ করে, এবং যার ফলশ্রুতিতে তারা কিন্তু 1757 সালে তাদের সাথে কিন্তু আমাদের একটা যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলে কিন্তু আমরা আমাদের এই যে বাংলা তথা আজকে আমাদের বাংলাদেশ, এপার বাংলা এবং ওপার বাংলা, যে ভারতের আবার যে পশ্চিম বাংলা নাই, এই বাংলার শাসন ক্ষমতাটা আমরা কিন্তু ইংরেজদের হাতে চলে যাই এবং আমরা পরাধীন হয়ে পড়ি। দেখো এই যুদ্ধের তারিখ এবং স্থান আমরা সবাই জানি। পলাশির যুদ্ধ হয় কত সালে? পলাশির যুদ্ধ হয় 23শে জুন। কত সালে বলো তো? 23শে জুন 1757 সালে। কত সালে পলাশি যুদ্ধ হয়? 23শে জুন 1757 সালে। এই যে 1757 সালে পলাশির যুদ্ধ হয়, পলাশি যুদ্ধের স্থানটা তাহলে কোথায়? পলাশি যুদ্ধের স্থানটা হচ্ছে নদিয়া জেলার পলাশি নামক স্থানে। কোথায় বলো তো? নদিয়া জেলায়। নদিয়া জেলাটা কোথায়? আমাদের এখন হচ্ছে এই জেলাটা হচ্ছে আমাদের ভারতে। কথা বুঝছো? এখন পক্ষ ছিল নবাব সিরাজউদ্দৌলা, আর বিপক্ষে কে ছিল বলতো? ইংরেজ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কে ছিল বলতো? ইংরেজ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কথা বুঝছো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমার হচ্ছে যুদ্ধে কি ঘটে এখন দেখবো। যুদ্ধের আমাদের ঘটনা, সিরাজউদ্দৌলার প্রায় 50,000 সৈন্য নিয়ে যুদ্ধ অংশগ্রহণ নেয়। যুদ্ধে মূলত আমরা সবাই জানি যুদ্ধে আমরা পরাধীন হই, কারণ সিরাজউদ্দৌলা প্রায় 50,000 সৈন্য নিয়ে যুদ্ধে অংশ নেয়, এবং ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000। দেখো একটা মজার বিষয়, ইসলামেও কিন্তু অনেকগুলো এরকম যুদ্ধ হয়েছে যে যুদ্ধে মুসলিমরা কিন্তু অনেক কম ছিল, কাফেররা কিন্তু সংখ্যা অনেক বেশি ছিল। আসলে যুদ্ধের মূল বিষয় কি জানো? যুদ্ধের মূল বিষয় কৌশল। কিন্তু তারা এখানে কৌশল নিয়েছিল, কিন্তু এই কৌশলটা ছিল যুদ্ধের তোমার হচ্ছে যে মানে আইন আছে, যে যুদ্ধের যে মৌলিক যে নিয়ম আছে এটার তোমার হচ্ছে ব্যতিক্রম, মানে যে বিশ্বাসঘাতকতামূলক যে কৌশল নিয়েছিল। আমরা জানি যে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণ মীর জাফর ইংরেজদের সাথে যোগ দেয়, এবং তার ফলে কিন্তু আমাদের এই যুদ্ধে আমরা কিন্তু ঘিরে যাই। দেখো যুদ্ধ চলাকালে মীর জাফর এবং তার অনুগত সেনারা যুদ্ধ করে না এবং বিশ্বাসঘাতকতা করে, এবং নবাবের সেনাবাহিনী বিশৃঙ্খলায় পড়ে যায়। এবং এই যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছিল ইংরেজদের পক্ষে সেটা হচ্ছে কি বলতো? রবার্ট ক্লাইভ, যেটাকে আমরা বলি লর্ড ক্লাইভ। কথা বলছো? লর্ড ক্লাইভকে বলা হয় ধূর্ত। সে একজন অনেক ধূর্ত লোক ছিল কিন্তু। কথা বলছো? এই লর্ড ক্লাইভ কিন্তু পরবর্তীতে এই যে তোমার হচ্ছে আত্মহত্যা করে কিন্তু মারা যায়। কথা বলছো? সিরাজউদ্দৌলা পালিয়ে যায়, কিন্তু পরে ধরা পড়ে এবং তাকে কি করা হয় বলতো? নিহত করা হয়। এখন যুদ্ধের ফলাফল তাহলে দেখো, এই যুদ্ধটা আমাদের কেন সুদূর প্রসারে ছিল? এই ফলাফলটা দেখো, যুদ্ধের ফলে বাংলায় ইংরেজ শাসনের যে সূত্রপাত, এটা কিন্তু এভাবেই কিন্তু এই যুদ্ধের মাধ্যমে কিন্তু কি হয় বলতো? মূল ভিত্তি হয়। বলা হয় যে পলাশি যুদ্ধের আমাদের পরাজয়ের কারণে কি হলো বলতো? বাংলার স্বাধীনতা চিরতলে কি হলো বলতো? ধূলিসাৎ হয়ে গেল এই পলাশির যুদ্ধের কারণে। এখন 2 নাম্বার যে ফলাফল, মীর জাফর নবাব হয়ে কোম্পানির হাতের পুতুল হিসাবে মীর জাফরকে সিংহাসনে বসানো হয়। দেখো যুদ্ধের আগের কমিটমেন্ট অনুযায়ী যে সিরাজউদ্দৌলা ইংরেজদের সহায়তা করবে, এর বিনিময়ে সিরাজউদ্দৌলাকে বাংলার ক্ষমতাতে বসানো হবে। কিন্তু আলটিমেটলি মীর জাফরকে বসানো হলো। মীর জাফর নামমাত্র ছিল, সকল কিছু ছিল কিন্তু তোমার হচ্ছে কোম্পানির হাতে।
3 নম্বর যে আমাদের যে এই যুদ্ধের ফলাফল ছিল কোম্পানির বিপুল সম্পদ লাভ তোমার হচ্ছে লাভ করে এবং নবাবের ধন ভাণ্ডার লুট করে, সোনা রূপা অর্থ এবং কোম্পানি নিয়ে যায়, ইংরেজদের অর্থনৈতিক ভিত্তি অতি শক্তিশালী হয়। তাহলে দেখো একটা যুদ্ধর কারণে তাদের কিন্তু রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা এগুলো সবগুলো কিন্তু আস্তে আস্তে সুদৃঢ় হওয়া শুরু করে। 3 নম্বর যে যুদ্ধের ফলাফল ছিল রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধি, কোম্পানি প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ শুরু করে। পরে মীর কাসিম তারাও বিশ্বাসঘাতক হিসাবে মীর জাফরকে সরিয়ে দেয় ইংরেজরা। এখন চলে এসে পরে এই যে ইংরেজরা মীর জাফর সিরাজউদ্দৌলার সাথে, নবাব সিরাজউদ্দৌলার সাথে কি করে, বিশ্বাসঘাতকতা করে। এর ফলস্বরূপ তাকে কিন্তু সিংহাসনে বসানো হয়। পরবর্তীতে মীর জাফরের সাথে আবার ইংরেজরা কি করে বলতো, বিশ্বাসঘাতকতা করে তাকে, এবং তাকে আবার সরায় দেয় মীর জাফরকে, এবং তার জামাতাকে মীর কাসিমকে তোমার হচ্ছে বসানো হয়। কিন্তু মীর কাসিমের মনে একসময় আবার দেশপ্রেম জাগ্রত হয় যে না, এভাবে বাংলার স্বাধীনতা ইংরেজদেরকে দেওয়া যাবে না। তার ফলস্বরূপ সে একটা যুদ্ধে অংশ, মানে তাদের সাথে একটাবার ইংরেজদের যুদ্ধ হয়। যে যুদ্ধ হয় কত সালে বলো তো, 1764 সালে। ওই যুদ্ধের নামটা বলা হয় বক্সারের যুদ্ধ। কিসের যুদ্ধ বলো তো, বক্সারের যুদ্ধ। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে মুঘল সম্রাটের দুর্বলতা বেড়ে যায় এবং বাংলার পতন ভারতের অন্য অঞ্চলে ইংরেজের আগ্রাসন সহজ করে তোলে। দেখো প্রথম কিন্তু ভারতবর্ষের মধ্যে কিন্তু বাংলায় তারা কিন্তু শাসন ক্ষমতা দখল করে। আস্তে আস্তে এরকমভাবে ভারতের বিভিন্ন অঞ্চল, হায়দ্রাবাদ টাইদারবাদ তোমার হচ্ছে মানে অন্য অঞ্চলগুলোতেও তারা কিন্তু এইভাবে কিন্তু কি করে, দখল করে নেয়। হায়দ্রাবাদ পুরোটা পেরেছিল না, টিপু সুলতান ছিল, তো টিপু সুলতান শেষ পর্যন্ত ইংরেজদের সাথে লড়ে। তারপরে চলে আসো, কেন পলাশীর যুদ্ধ একটি অখণ্ড বিশ্বাসঘাতকতার যুদ্ধ? এই যুদ্ধটাকে কেন অশুভ বিশ্বাসঘাতকতার যুদ্ধ বলা হয়? দেখো কারণ নবাব পরাজিত হয় মূলত মীর জাফর, ইয়াল লতিফ, রায়দুল্লভ, জগৎ শেঠের বিশ্বাসঘাতকতার কারণে। কারণ এই যুদ্ধ মূলত ছিল কি বলতো, বিশ্বাসঘাতকতামূলক একটা যুদ্ধ। এই যুদ্ধের যে প্রধান যে সেনাপতি, সে যদি তোমার হচ্ছে যুদ্ধের যখন আমাদের বিজয় নিশ্চিত, তোমরা দেখবা বাংলা যখন পড়বা, আমাদের যখন যুদ্ধের বিজয় নিশ্চিত তখন কিন্তু আলটিমেটলি তোমার হচ্ছে শেষ পর্যায়ে এই যে সেনাবাহিনী মীর জাফরের অধীনে যে সকল সেনাবাহিনী ছিল তাদেরকে কিন্তু তোমার হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করতে নিষেধ করে, এবং এক পর্যায়ে তারা কিন্তু একতরফাভাবে যুদ্ধ জয়লাভ করে। এই কারণে এই যুদ্ধকে একটা অশুভ বিশ্বাসঘাতকতার যুদ্ধ বলা হয়। এটা তোমাদের হচ্ছে খ নাম্বারে এরকম টাইপের প্রশ্ন হবে, কথা বুঝছো? তারপরে চলে আসো, যেটা বললাম না 1764 সালে সর্বশেষ মীর জাফরকে যখন সরায়ে তার জামাতা মীর কাসিমকে ক্ষমতায় বসানো হলো, মীর কাসিমের মনে কি হলো বলতো, এক ধরনের দেশপ্রেম জাগ্রত হলো। না, আমি বাংলার সাথে এই ধরনের বেমানি করতে পারি না। যার ফলস্বরূপ ইংরেজদের সাথে তার যুদ্ধ হয় 1764 সালে। এই যুদ্ধে কি একবারে তখন আবার আমরা পরাজিত হয়ে যাই। কেন এই যুদ্ধে তো আমাদের ওই 1757 সালে ওই যুদ্ধের মাধ্যমেই তো আমাদের সেনাবাহিনী লন্ডন হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, আমাদের অর্থ নাই। তাই কি এই যুদ্ধে কি আমরা পারি? এই কারণে এই যুদ্ধে কিন্তু আমরা হেরে যাই, কথা বুঝছো? যুদ্ধের তারিখ এবং স্থান, যুদ্ধের তারিখ দেখো তো, এই যুদ্ধটা হয় 12 অক্টোবর 1764 সালে। কোথায় বলো তো? 1764 সালে। তাহলে আমরা তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যুদ্ধ কত সালে হয়, দুইটা যুদ্ধ, পলাশী যুদ্ধ 1757 সালে, 1764 সালে হচ্ছে বক্সারের যুদ্ধ। এই যুদ্ধের স্থানটা কোথায় ছিল? বক্সারের যুদ্ধের স্থানটা ছিল বক্সার নামক স্থানে, যেটা বর্তমানে বিহার, গঙ্গা তীরবর্তী এলাকা বিহার, কথা বুঝছো? বিহার, এই যে বাংলা বিহার উড়িষ্যা নিয়েই কিন্তু তারা প্রথম মানে তাদের একটা ছিল। তারপর পক্ষ ছিল কি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেতৃত্বে, এই যে বক্সারের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল হচ্ছে হেক্টর মনোরো। আর যৌথ বাহিনী ছিল তোমার হচ্ছে বাংলার নবাব মীর কাসিম এবং সিরাজউদ্দৌলার তোমার হচ্ছে যে ছিল। তারপরে তোমার হচ্ছে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। যুদ্ধের কারণ, এই যুদ্ধটা হয় কেন, এই যুদ্ধের কারণটা আমরা দেখব। এই যুদ্ধের কারণ হচ্ছে মীর কাসিমের সঙ্গে ইংরেজদের দ্বন্দ্ব এবং ইংরেজদের শুল্কমুক্ত বাণিজ্য। তোমাদেরকে তো বুঝলাম যে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না, তোমাদের দেশ থেকে আমাদের দেশে এই পণ্য যাবে, আমাদের দেশ থেকে এই ধরনের পণ্য যাবে।
কোনো ধরনের শুল্ক মানে ইংরেজদের শুল্ক মুক্ত বাণিজ্য বা দস্তক নিয়ে ভয়াবহ সমস্যা তৈরি হয় এবং মীর কাসিম ঘোষণা দেয় সবাই শুল্ক মুক্ত অথবা কেউই নয়। ইংরেজরা এতে ক্ষুব্ধ হয়ে যুদ্ধ শুরু করে। কথা বুঝছো? আজকেও কিন্তু এই বিশ্বটা নেতৃত্ব মানে মানে ডমিনেট করার অন্যতম একটা হাতিয়ার কিন্তু শুল্ক। মাঝে মাঝে দেখবা আমেরিকা বিভিন্ন দেশকে বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করেছে। কথা বুঝছো? এরপরে যে বিষয়টা আমরা দেখব, তাহলে যুদ্ধের 1 নম্বর কারণ হচ্ছে কি বলতো? 1 নম্বর কারণ হচ্ছে দস্তক তথা শুল্ক। যখন মীর কাসেম বলল শুল্ক হলে সবার জন্য হবে, না হলে কারোর জন্য নয়, তখন এটা ইংরেজদের আঘাত লাগে এবং যুদ্ধ হয়। এটা একটা কারণ। এই যে বলতেছি না তোমাদের পরীক্ষায় এগুলো গ নম্বরে প্রশ্ন দিবে। তারপরে কি দ্বিতীয় কারণটা কি? ইংরেজদের অত্যাচার এবং বাণিজ্য স্বার্থ কোম্পানি বাংলার রাজস্ব এবং ব্যবসার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছিল। তাহলে ইংরেজরা কী ছিল? ইংরেজদের অত্যাচার এবং বাণিজ্যিক স্বার্থ কোম্পানি বাংলার রাজস্ব ব্যবসার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছিল। মীর কাসিম নিজস্ব সেনাবাহিনী আধুনিক করে তোলা ইংরেজদের উদ্বেগ বাড়ে। দেখো, যখন মীর কাসিম যখন সেনাবাহিনীটা শক্তিশালী করতেছিল, তখন এটা ব্রিটিশদের কোম্পানিদের ভয় হচ্ছিল যে তারা যদি আমাদের উপর যে কোনো সময় যুদ্ধ মানে হয়ে বসে, এই কারণে তাকে আগেই পরাজিত করে। তারপর দেখো 3 নম্বর কারণ, মীর জাফরকে সরানো এবং রাজনৈতিক অস্থিরতা। ইংরেজদের পুতুল নবাব মীর জাফরকে সরিয়ে মীর কাসিম নবাব হন, কিন্তু পরে ইংরেজদের সাথে মনোমালিন্য হয় মীর কাসিম আবার মীর জাফরের বিরুদ্ধে অবস্থান নেয়। তারপরে চলে আসো তারপরের যে 4 নম্বর কারণ, 3 শক্তির জোট গঠন। দেখো তো, ইংরেজদের বিরুদ্ধে লড়তে মীর কাসিম জোট বাঁধেন কাদের সাথে? আওধের তোমার হচ্ছে রাজা সুজাউদ্দৌলার সাথে, দ্বিতীয় মুঘল সম্রাট শাহ আলমের সাথে। ব্রিটিশ এটাকে তাদের ক্ষমতায় সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছিল, এই কারণে এই যুদ্ধটা বাঁধে। আর দেখো যুদ্ধে কি ঘটে? তাহলে এই যুদ্ধের আমরা 5টা কারণ দেখলাম। 5টা কারণের মধ্যে একটা কারণ ছিল কি বলতো? দস্তক নিয়ে সমস্যা। দ্বিতীয়ত সেনাবাহিনী আধুনিক করছিল, এটা তাদের। তারপরে মীর জাফরের বিরুদ্ধে অবস্থান নেয়, 3 শক্তির জোট গঠন করে। এই 4টা আমরা কারণটা মূলত দেখলাম। এখন চলে আসবো এই যে যুদ্ধের এই 4টা কারণে যে যুদ্ধ ঘটলো, যুদ্ধের ঘটনাটা কি? এখন যুদ্ধের ঘটনাটা দেখব। হেক্টর মনোরর নেতৃত্বে ইংরেজ সেনাবাহিনী গঙ্গা নদের তীরে বক্সারের শত্রুদের মুখোমুখি হয়। মুখোমুখি হলে কি? যৌথ বাহিনীর সংখ্যা বেশি হলেও ভাগাভাগি, দুর্বল নেতৃত্ব এবং সমন্বয়ের অভাবে দুর্বল হয়ে পড়ে। আর একটা কি হয়? ইংরেজদের শৃঙ্খলাবদ্ধ আক্রমণে মিত্র বাহিনীর তোমার হচ্ছে বরদান্ত পালিয়ে যায় এবং কি হয় বলতো? যুদ্ধ ইংরেজদের সম্পূর্ণ জয় শেষ হয়। যুদ্ধের ফলাফল, এই যুদ্ধের ফলাফল কি? মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস, এই যুদ্ধের ফলাফলের একবারে বাংলার স্বাধীনতাটা ইংরেজদের হাতে চলে যায়। বাংলা ইংরেজ শাসনের সুদৃঢ় ভিত্তি স্থাপন হয়। এরপরে আর তেমন কোনো যুদ্ধ হয় নাই। এই যুদ্ধের মাধ্যমে পুরোপুরি চলে যায় তোমার হচ্ছে ইংরেজদের হাতে। কিন্তু বক্সারের যুদ্ধ ছিল ইংরেজ শাসনের সুদৃঢ় প্রতিষ্ঠা। 1 নম্বর ফলাফল এটা। 2 নম্বর ফলাফলটা কি? এগুলো ঘ নম্বরে প্রশ্ন আসতে পারে। কথা বলছো, তোমাদের পরীক্ষায় জানতে পারে বক্সারের যুদ্ধের কারণ কি। ঘ নম্বরে বলতে পারে বক্সারের যুদ্ধের ফলাফল আলোচনা করো। 2 নম্বর যে ফলাফলটা ছিল 1765 সালে এলাহাবাদ চুক্তি, আলাহাবাদ না, ওখানে লেখা হবে এলাহাবাদ চুক্তি, যেটা ছিল একটা কি বলতো? অপমানজনক একটা চুক্তি। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি তথা রাজস্ব আদায়ের ক্ষমতা প্রদান করে। ইংরেজরা ভারতে প্রথম বড় প্রশাসনিক ক্ষমতা লাভ করে। কথা বলছ? আমাদের বাংলা কিন্তু কি নিল? আমাদের বাংলা কেড়ে নিল। কথা বলছ? বাংলা তো কেড়ে নিল, বাংলা কেড়ে নিল। কিন্তু বাংলা কেড়ে নেওয়ার পরে তারা যে বাংলার যা নবাব ছিল, নবাবরা কাদের অধীনে ছিল? নবাবরা আবার তোমার হচ্ছে মুঘল সম্রাটদের অধীনে ছিল না? এই মুঘল সম্রাটদের অধীনে ছিল। এই অধীনে থেকেই কিন্তু তোমার ওই যে মুঘল সম্রাটের কাছ থেকেই তারা কিন্তু এই রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে। তৃতীয়ত, নবাবদের ক্ষমতা চূড়ান্তভাবে বিলুপ্ত হয় এবং কি নামমাত্র তারা কি হয়? শাসক হয়ে পড়ে এবং প্রকৃত ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। নবাবরা পরবর্তীতে নবাব আমাদের কিন্তু ছিল, নবাবরা ছিল নামমাত্র। কথা বলছো? তাদের কোনো প্রকৃত ক্ষমতা ছিল না। 4 নম্বর যে কারণ হচ্ছে কোম্পানি অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী এবং বাংলার বিপুল রাজস্ব কোম্পানির হাতে চলে যায়, ইংরেজরা শক্তিশালী হয়ে ওঠে। 5 নম্বর যে কারণটা ছিল মীর কাসিমের
পতন, মীর কাসিম পরাজিত হয়ে পালিয়ে যায় এবং পরে নির্বাসনে মৃত্যুবরণ করে। নির্বাসনে মানে বোঝো, একটা নির্জন একটা দ্বীপে বা নির্জন জায়গায় কি তাকে একা রাখা হয়, কোনো বনে কোনো জঙ্গলে, আস্তে আস্তে ধুকে মরে। শাস্তির অন্যতম কয়েকটা 5টা থিওরি আছে, তার মধ্যে হচ্ছে নির্বাসন একটা কথা বুঝছো। এখন চলে আসো 1765 সালে বক্সারের যুদ্ধ এবং এলাহাবাদ চুক্তি। এই জিনিসটা তোমরা একটু ঠিক করে নিবা, হচ্ছে এলাহাবাদ চুক্তি। এলাহাবাদ চুক্তি এলাহাবাদ চুক্তি এই চুক্তিটা মূলত এলাহাবাদ চুক্তি মূলত ছিল একটা অপমানজনক একটা চুক্তি। এই প্রেক্ষাপট দেখো, পলাশির 1757 সালের পর বাংলা ইংরেজের রাজনীতি প্রভাব বিস্তৃত হয় এবং মীর কাসিম নবাব হিসেবে ক্ষমতায় আসেন পরবর্তীতে। ঘটনা, বক্সারের যুদ্ধে ইংরেজ কোম্পানি মীর কাসিম এবং আদহির নবাব তোমার হচ্ছে সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে পরাজিত করে। এবং ফলাফল কি দেখো, এই ফলাফল হচ্ছে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যা, দেওয়ানি রাজস্বাদের ক্ষমতা লাভ করে, নবাবরা নামমাত্র শাসক হয়। কোম্পানির এইভাবে কি যখন নামমাত্র শাসক হয়, কোম্পানি একই সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা আস্তে আস্তে আরও সুদৃঢ় হয়ে পড়ে। এখন চলে আসো, যখন আস্তে আস্তে সুদৃঢ় হয়ে পড়ে, তারা যখন 1765 সালে যখন কি হয় বলো তো, রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করলো। এই যে তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে, রাজস্ব ক্ষমতা লাভ করার ফলে তারা কি করলো বলো তো, বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতো। যতটুকু তাদের কোনো মতে ছিল তার থেকে বেশি তারা রাজস্ব আদায় করতো। এবং এক সময় তারা আমাদেরকে রাজস্বের জন্য বাধ্য করতো, যে তোমার হচ্ছে এবং আমরা কি চাষাবাদ করবো এটার জন্য তারা আমাদেরকে বাধ্য করতো। যেমন নীল চাষ, নীল কি কাপড়ের, সে সময় আমরা জানি ব্রিটেন শিল্প বিপ্লব হয় ব্রিটেনে, এবং ব্রিটেনে যেহেতু পোশাক শিল্পে শিল্প বিপ্লব হয়, আর এর জন্য কি হয় বলতো, তোমার হচ্ছে রঙের প্রয়োজন পড়ে কাপড়ে। এই কারণে তারা আমাদের এই খুলনা যশোর এই অঞ্চলে নীল চাষিদেরকে বাধ্য করতো। কিন্তু তারা বাধ্য করলেও তারা ওই নীলের কী দিত না বলতো, প্রপারলি মূল্য দিত না। দেখো 1770 সালে যখন এই যে ব্রিটিশরা তোমার হচ্ছে রাজস্ব ক্ষমতা লাভ করে, এর ফলে কি 1770 সালে যেটা বাংলায় 1176 আর তোমার হচ্ছে 1770 যে বাংলায় কি হয় বলতো, এক ধরনের দুর্যোগ, বন্যা খরা হয়, প্লাস কোম্পানির শোষণমূলক কর ব্যবস্থা, যেটা বললাম উচ্চ কর ব্যবস্থা তারা গ্রহণ করে। এবং এর ফলে কি হয় বলতো, বাংলায় একটা দুর্ভিক্ষ হয়, সবচেয়ে বড় দুর্ভিক্ষ, যে দুর্ভিক্ষে প্রায় 10 থেকে 15 লাখ মানুষের মৃত্যু হয়। কৃষক এবং সাধারণ জনগণের উপর কোম্পানির শোষণ স্পষ্ট হয়ে ওঠে এবং ইংরেজ শাসনের মানবিক অর্থনৈতিক কি বলতো দুর্বলতা প্রমাণিত হয়। এখন চলে আসো 1770 সালে, এই যে ভয়াবহ দুর্ভিক্ষর পর তারা তো আমাদের দেশ শাসন ক্ষমতা গ্রহণ করলো, এবং শাসন ক্ষমতা গ্রহণ করার পর যেহেতু তারা রাজনৈতিকভাবে হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, তারা তাদের মানে তোমার হচ্ছে কোম্পানির আমাদের দেশটা তো পরিচালিত করতে হবে, তাই না? তার জন্য কিছু আইন প্রণয়ন করে। এই আইনগুলো আমাদের পড়তে হবে। এই আইনটার মধ্যে প্রথম যে আইনটা ছিল সেটা হচ্ছে কি বলতো, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট। কী অ্যাক্ট বলতো? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট কি? কোম্পানি শাসনে অনিয়ম এবং দুর্নীতি, প্রশাসন এবং রাজস্ব ব্যবস্থা অসঙ্গতি, এই কারণে কি হয় বলতো, এই অ্যাক্টটা মূলত চালু হয়। দেখো, এই যখন ইংরেজরা সব কিছু অর্থনৈতিক এবং শাসন ক্ষমতা দখল করে এবং পরবর্তীতে তাদের কর্মচারীরাই কি হয়, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এই জন্য কি করা হয়, এটা অ্যাক্ট প্রণয়ন করা হয়, যেটাকে আমরা বলতেছি রেগুলেটিং অ্যাক্ট। খুব গুরুত্বপূর্ণ। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্টে দেখো, যখন যেহেতু তারা 1757 সালে একটা ক্ষমতা দখল করলো, এবং ক্ষমতাটা পরিচালনা করার জন্য তো কিছু তোমার হচ্ছে পদ রাখতে হবে, তার জন্য তারা কী করলো বলতো, গভর্নর জেনারেল এভাবে বিভিন্ন পদ তৈরি করলো। এই আইনে কি হয়, গভর্নর জেনারেল ক্ষমতা বৃদ্ধি করা হয়, আইন প্রণয়ন কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়, এক ধরনের যারা আইন প্রণয়ন করবে। তারপরে কি করা হয় বলতো, কোম্পানি এর প্রশাসন এবং রাজস্ব ব্যবস্থায় ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণ। দেখো, ব্রিটিশ সরকার এখানে নিয়ন্ত্রণ নেয়। এই যুদ্ধের এই অ্যাক্টের ফলাফল কি, কোম্পানির শাসন কাঠামোগত হয়, কিন্তু ভারতীয়দের অংশগ্রহণ সীমিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট থিংস হলো কি জানো,
1757 সালে যে আমরা শাসন ক্ষমতা গ্রহণ করলাম, এই শাসন ক্ষমতাকে একটা কাঠামোতে নিয়ে আসার প্রয়োজন নাই। এই কাঠামোতে নিয়ে আসার জন্য প্রথম যে আইনটা, সেই আইনটাই হচ্ছে 1757 সালের রেগুলেটিং অ্যাক্ট। কথা বলছো? এই আইনের মাধ্যমে কি হলো বলতো, শাসন ক্ষমতা কাঠামোবদ্ধ করা হয় এবং এখানে ভারতীয়দের অংশগ্রহণের একটা জায়গা রাখা হয়, কিন্তু এটা সীমিত। কথা বলছো? বিভিন্ন পোস্ট, কারণ তারা তো একটা দেশ, একটা রাজ্য যখন পরিচালনা করবে, বিভিন্ন ধরনের তো পোস্ট, এই করা পোস্টে তো তারা তো একদম ব্রিটিশ থেকে তো সব নিয়ে এসে তো আমাদের দেশটা পরিচালনা করতে পারবে না। তার জন্য দেশের লোকজনেরও তো প্রয়োজন। তারা দেশের লোকদেরও অংশগ্রহণ করে দেয়, কিন্তু সেটা সীমিত নিচের পদগুলোতে। তারপরে চলে আসো 1773 সালে কি হয় বলতো, চিরস্থায়ী বন্দোবস্ত। কি বন্দোবস্ত বলতো? চিরস্থায়ী বন্দোবস্ত, লর্ড কর্নওয়ালিস। কথা বলছো? এই জিনিসটা ভুল আছে তোমাদের, এই জিনিসটা হচ্ছে কর্নওয়ালিস হবে। কথা বলছো? এখানে হচ্ছে কর্নওয়ালিস হবে, লর্ড কর্নওয়ালিস। তাহলে লর্ড কর্নওয়ালিস। কথা বলছো? লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত করে। চিরস্থায়ী বন্দোবস্ত কি? তারা আমাদের দেশের তো মালিক। 1757 সালে বলে তারা আমাদের দেশের মালিক। এখন আমাদের দেশে তো ধন সম্পদ আছে, সম্পত্তি আছে, জমি জামা আছে। এই জমি জামাগুলোকে তারা তো চাষাবাদ করবে না, আমাদেরকে দিতে হবে। আমাদেরকে বিভিন্নভাবে দিত। কোনো সময় 1 বছরের জন্য বন্দোবস্ত দিত, যে 1 বছর তুমি এটা ভোগ দখল করবে, বিনিময়ে আমাদেরকে এই টাকা দিতে হবে। এটাকে বলা হয় একশালা বন্দোবস্ত। তারপরে 5 বছরের জন্য দিতে হবে, দেওয়ার একটা বন্দোবস্ত নীতি চালু করলো, যেটাকে বলতে 5 শালা বন্দোবস্ত। তারপরে একবার চালু করলো 10 বছরের জন্য 10 শালা বন্দোবস্ত। যারা দেখলো যে 2 বছর, 3 বছর, 4 বছর এইভাবে 10 শালা 5 শালা বন্দোবস্ত দেওয়ার মাধ্যমে যে আলটিমেটলি কোম্পানি খুব একটা লাভবান হচ্ছে না। কথা বলছো? এই কারণে তারা এই জমিটা বন্দোবস্ত দেওয়ার একটা করলো, সেটা হচ্ছে চিরস্থায়ীভাবে। যে চিরস্থায়ী বলতে যে প্রতি বছর যে আমাদের যে জমিদারগুলা ছিল, জমিদার তো তোমার হচ্ছে নবাব চলে গেল, জমিদারগুলা ছিল। কথা বলছো? জমিদাররা ছিল, এবং জমিদাররাই কারা জমিদার ছিল? ওই যে ব্রিটিশদেরকে টাকা দিয়ে যারা মনে করো জমিদারে কিনে নিতে হইতো, যে এই অঞ্চলটা আমার, বিনিময়ে টাকা দিব। জমিদাররা তো আবার সরাসরি চাষাবাদ করতো না। ইংরেজদের কাছ থেকে কৃষকরা কিন্তু কি হইতো না, সরাসরি এই যে চিরস্থায়ী বন্দোবস্তের বলে কিন্তু জমি পাইতো না, পায়নি। কাদের মাধ্যমে পাইছে বলো তো? তোমার হচ্ছে জমিদারের মাধ্যমে। তখন জমিদার আবার তাদেরকে আবার অত্যাচার করতো, আমাদের যে প্রজাদের। জমিদার বিভিন্ন উচ্চ মূল্যে টাকা দিয়ে ব্রিটিশদের কাছ থেকে একটা অঞ্চলে জমিদারি কিনে নিত, এবং ওই জমিদারি অঞ্চলে জমিদাররা আবার ওই যে প্রজাদেরকে দিয়ে চাষাবাদ করাতো, প্রজাদেরকে বিভিন্ন নির্যাতন করতো আর করতো। হ্যাঁ, এখন দেখো এটার ফলাফলে কি বলো, জমিদারের ক্ষমতা বৃদ্ধি পায় এবং কৃষকের দারিদ্র কৃষকের শোষণ বৃদ্ধি পায়। এবং জমিদাররা তারা কি, ম্যাক্সিমাম জমিদারগুলা হিন্দু ছিল, তারা কৃষকদের এক ধরনের শোষণ করে। কি কথা বলছো? এবং কোম্পানির রাজস্ব স্থায়ী এবং নির্ভরযোগ্য হয় এইভাবে কিন্তু। কথা বলছো? তাহলে এইভাবে কিন্তু আসলে তারা এই তাদের শাসনটাকে কাঠামোবদ্ধের মধ্যে নিয়ে আসা শুরু করে। এরপরে যে বিষয়গুলো চলে আসে, দেখো তোমাদের এই ক্লাসগুলো কিন্তু কারো ডিপলি, আরও ভিতরে অনেক কিছু আছে, কিন্তু তোমাদের যেহেতু এটা পেড ব্যাচের ক্লাস না, ফ্রি ক্লাস, এই কারণে আমরা জাস্ট তোমার জিস্ট বিষয়গুলো তোমাদেরকে সামারাইজ করতেছি। কথা বোঝা গেছে? 1758 সাল, মাঝখানে কিন্তু অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে। এখন আমরা দেখবো 1700, এইভাবে কিন্তু তারা 1757 সাল থেকে তারা কি ক্ষমতা দখল করে। এখন এক পর্যায়ে এই যে কোম্পানির লোকজন বা কোম্পানির যে শাসকগুলো ছিল, তারা প্রচুর দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। বাংলার শাসক কৃষকদেরকে, বাংলার বিভিন্ন মানুষদেরকে শোষণ নির্যাতন করতো। যখন এটা ব্রিটিশ রানীর কানে গেল, বা ব্রিটিশ রানী যখন দেখলো না কোম্পানির লোকজন আস্তে আস্তে প্রচুর দুর্নীতিগ্রস্ত হচ্ছে, প্রচুর মানে খারাপ হচ্ছে, তখন কি করলো ব্রিটিশ রানী? কি করলো? এই যে 1757 সালে একটা বিদ্রোহ হয়, সেই বিদ্রোহের নাম কি বলতো? সিপাহী বিদ্রোহ। মানে সিপাহীদের মধ্যে একটা বিদ্রোহ, সৈনিকদের মধ্যে একটা বিদ্রোহ হয়। কি আমরা জানি ভারতবর্ষে 2টা জাতি ছিল, একটা হচ্ছে হিন্দু, একটা কি বলতো মুসলিম। এখন হিন্দুদের মনে করো তোমার হচ্ছে হারাম জিনিস হচ্ছে গোমাংস,
আমাদের মুসলমানদের হারাম জিনিস হচ্ছে শূকরের মাংস। এখন ওই যে সিপাহীদের মধ্যে একবার হলো যে প্রচারিত হলো যে ওই যে এইভাবে যে বোমাটা মারে না, বন্দুকের আবার এগুলা বানানো হয়েছে দাঁত দিয়ে, যেটা মুখ দেয়, যে তুমি তো দেখছো তো বিভিন্ন মুভি টুভি বিভিন্ন জায়গায় দেখছো, দাঁত দিয়ে এভাবে কি মানে খুলে এইভাবে মনে করো মারে। এই জিনিসগুলা যেটাকে বলা হয় যে কার্তুজ এবং তোমার হচ্ছে এগুলা বানানো হয়, যে প্রচারিত করা হয় যে গরুর চর্বি আর শূকরের চর্বি দ্বারা। কথা বুঝছো? এখন তখন সিপাহীরা কি রাগান্বিত হয়ে গেল, কারণ মুসলমানদের জন্য এটা হারাম, হিন্দুদের জন্য হারাম। তখন তারা একটা বিদ্রোহ দিল। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল মঙ্গল পাণ্ডে। কথা বুঝছো? কে বলতো? এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল মঙ্গল পাণ্ডে। এবং এইভাবে কিন্তু তখন একটা সময় 1757 সালে এই বিদ্রোহে কোম্পানিরা পরাজিত হয় এবং 1858 সালে সরাসরি ব্রিটিশ রানী কি নেয় বলতো, ক্ষমতাটা নিয়ে নিয়ে তারা বিভিন্ন প্রতিনিধি আমাদের দেশে পাঠায় এবং এই প্রতিনিধিরাই কিন্তু আমাদের প্রায় আবার তোমার হচ্ছে 1947 সাল পর্যন্ত শাসন শুরু করে। কথা বুঝছো? তাহলে 1757 সালে সিপাহী বিদ্রোহ, যেটা প্রথম স্বাধীনতা যুদ্ধ, এটার প্রেক্ষাপট যেটা বললাম সামরিক অসন্তোষ, কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে কার্তুসের তেলে কি ছিল, শূকরের চর্বি আর গাভীর তোমার হচ্ছে গরুর চর্বি, যেটা আমাদের হিন্দু সৈনিকদের জন্য গরুর তোমার হচ্ছে চর্বি নিষিদ্ধ হারাম মনে করে, আমরা আবার কি শূকরের চর্বিটাকে হারাম মনে করি। এইভাবে অসন্তোষ দেখাতে সৈনিকদের মধ্যে এইভাবে কিন্তু তোমার হচ্ছে এই যুদ্ধটা শুরু হয়। দ্বিতীয়ত বিষয়টা ছিল হচ্ছে রাজনীতি, কারণ নবাব এবং রাজাদের ক্ষমতা হ্রাস করা হয় এবং কোম্পানি শাসনের বিদ্রোহ হয়। কথা বলছো? তৃতীয় কারণ হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক কারণ, উচ্চ কর, জমিদারি শোষণ, শিল্প ব্যবসায় শোষণ। এক কথায় কোম্পানির কর্মচারীরা কর্মকর্তারা অনেক দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এভাবে কিন্তু ব্রিটিশ রানীর কাছে যখন বিষয়টা যায়, ব্রিটিশ রানী তাদেরকে কাছ থেকে ক্ষমতা নিয়ে তখন সরাসরি কোম্পানির কাছ থেকে, এতদিন ছিল কোম্পানির কাছে, এখন এই কোম্পানির কাছ থেকে সরাসরি ব্রিটিশ রানী নিয়ে নেয় এবং বিভিন্ন ব্যক্তিদেরকে আমাদের উপমহাদেশে পাঠানোর মাধ্যমে আমাদের এই অঞ্চলটা শাসন করে। দেখো প্রথম ঘটনা, এই যুদ্ধের প্রথম ঘটনা। এই যুদ্ধের প্রথম ঘটনা যদি বর্ণনা করি, সেটা হচ্ছে 10 মে 1957 সালে। কি বলতো, এই যে মেইরাটে কি তোমার হচ্ছে মুকাররাস সেনারা কি বিদ্রোহ শুরু করে। কি শুরু করে? বিদ্রোহ শুরু করে। মুখ্য কেন্দ্র ছিল দিল্লি, কানপুর, লখনৌ, মুর্শিদাবাদ, জঙ্গলমহল, এই অঞ্চল। বুঝছো? নেতৃত্ব দিয়েছিল যেটা বললাম ভারতীয় তোমার হচ্ছে সেই সময় সৈনিক মঙ্গল পাণ্ডে, বীরবাহু, রাজা ছত্রপতি শিবাজি এবং রানী লক্ষ্মীবাই। এরা কি দিয়েছিল বলতো? জয়পুর ও ঝাঁসির তারা কোম্পানির বিরুদ্ধে সাধারণ মানুষ এবং সেনারা একত্রিত হয় এবং তারা করে। এখন 1858 সালে যে ভারত সরকার, তখন ব্রিটিশ রানী যখন নিয়ে নিল, তখন ব্রিটিশ রানী আবার একটা আইন পাশ করলো। তো দেশটা পরিচালনা করতে হবে, তার একটা কোনো কিছু পরিচালনা করার জন্য সর্বপ্রথম যেটা কি প্রয়োজন, সেটা হচ্ছে আইন। আইন আমাদের অনেক কিছু দেয়। আইনের কারণে কিন্তু আমরা কিন্তু একটা যে কোনো জিনিসে কিন্তু আমরা আবদ্ধ হয়ে যাই। কথা বুঝছো? এই কারণে আইন প্রণয়ন করার প্রয়োজন পড়ে। এই আইনটা হচ্ছে 1858 সালের আইন। এই 1858 সালে আইনের প্রেক্ষাপট ছিল মূলত 1757 সালে সিপাহী বিদ্রোহ। এর ক্ষমতার অবসান প্রমাণ করে এবং ব্রিটিশ সরকার বুঝতে পারে যে কোম্পানি শাসন নিরাপদ নয়। এভাবে তারা কিন্তু শাসনটা কেড়ে নেয় এবং মূল বৈশিষ্ট্য ছিল এই আইনের কোম্পানি শাসনের অবসান, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ হয়ে যায়, সমস্ত রাজস্ব, প্রশাসন এবং সামরিক ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। দ্বিতীয় যে বিষয়টা ছিল এই আইনের ভাইসরয় বা কেন্দ্রীয় প্রশাসন। দেখো, তারা একটা কাঠামো মতো একটা তোমার হচ্ছে শাসন কাঠামো তৈরি করে এবং বিভিন্ন পদ সৃষ্টি করে। তার মধ্যে একটা ভাইসরয়, ভারতীয় শাসনের দায়িত্ব সরাসরি ব্রিটিশ সরকার গ্রহণ করে এবং ভাইসরয় কেন্দ্রীয় প্রশাসনের প্রধান। কথা বলছো? 3 নম্বর হচ্ছে মুঘল সম্রাটদের ভূমিকা সীমিত করা হয়। যে সময় মুঘল যে সম্রাট ছিল, তখনও কিন্তু মুঘল সম্রাট ছিল। মুঘল সম্রাট হচ্ছে গোটা ভারতবর্ষের প্রধান, তাদের অধীনে ছিল নবাবরা, নবাবদের অধীনে ছিল আবার জমিদাররা। কথা বলছো? এভাবে কিন্তু সেই সময় কিন্তু এই যে মুঘল সম্রাটরা কিন্তু আলটিমেটলি কিন্তু কম শক্তিশালী ছিল। কথা বলছো? 4 নম্বর যে বিষয়টা ছিল এই আইনের 1858 সালে যে আইন, যেটাকে আমরা বলতে ভারত শাসন আইন, এই আইনের 4 নম্বর যে বিষয়, স্থানীয় শাসন এবং জমিদারকে নিয়ন্ত্রণ। দেখো, এই যে জমিদারকে তারা কীভাবে নিয়ন্ত্রণ করতো, যে উচ্চ মূল্যে টাকা না দিলে কি তারা জমিদারি দিবে না। এই কারণে ছোট ছোট যে সকল জমিদারি ছিল তাদেরকে কি তারা জমিদারি, তাদের যারা আগের জমিদার ছিল তারা জমিদারি হারিয়ে ফেলে। এইভাবে কিন্তু বিষয়টা ঘটে। তারপরে কি দেখো, এই আইনের ফলাফল হচ্ছে ভারত সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে আসে।
তারপরে 2 নম্বর যে কারণ, কোম্পানির শাসনের সমস্ত সুবিধা এবং ক্ষমতা ব্রিটিশ সরকার গ্রহণ করে এবং প্রশাসন, আইন, রাজস্ব সংগ্রহ, সেনা নিয়ন্ত্রণ, ভাইসরয় এবং ব্রিটিশ কর্মকর্তাদের হাতে সব কিছু। তারপরে যে বিষয়টা, ভারতের রাজনৈতিক নিয়ন্ত্রণ ব্রিটিশদের হাতে কেন্দ্রীভূত হয়। এখন চলে আসো যে 1861 সালের এবং 1892 সালের আইন, যেটাকে আমরা বলতেছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এখানে অনেকগুলা তোমার হচ্ছে অ্যাক্ট পড়তে হবে, আইন পড়তে হবে। এখন দেখো এই দুইটা তোমাদের পরীক্ষায় কীভাবে দেয় জানো? 1861 সালের এবং 1862 সালে ইন্ডিয়া কাউন্সিল একটা তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে তুলনামূলক প্রেক্ষাপট, যদি আমি প্রেক্ষাপট বলি, 1861 সালের দেখো প্রেক্ষাপটে কি হয়, যে সিপাহী বিদ্রোহের পর কোম্পানি শাসনের অবসান, ব্রিটিশ সরকারের ভারত শাসনে সরাসরি হস্তক্ষেপ শুরু হয়। এবং 92 সালে কি, 1990 এর দশকে ভারতীয় অভিজাতদের চাপে প্রশাসনে সীমিত সংখ্যক অংশগ্রহণ দেওয়ার প্রয়াস হয়। মানে এখানে কি, তাদের ব্রিটিশদের যে শাসন কার্যের এটা শুরু হয়, হস্তক্ষেপ শুরু হয়। আর এখানে দেখো এই যে 1892 সালের কাউন্সিল অ্যাক্টে আমাদের ভারতবর্ষের নেতা মানে ওই যে মানুষদেরকে কিছুটা অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় শাসন কার্যে। কথা বলছো? তারপরে উদ্দেশ্য কি ছিল? 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের উদ্দেশ্য ছিল কোম্পানির শাসন থেকে ব্রিটিশ সরকারের সরাসরি প্রশাসনকে আইনি ভিত্তি দেওয়া এবং ভারতীয় সীমিত পরামর্শমূলক অংশগ্রহণ। আর 1892 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে ছিল ভারতীয়দের আইন প্রণয়ন, বাজেট আলোচনায় সীমিত অংশগ্রহণ প্রদান এবং গণতান্ত্রিক তোমার হচ্ছে স্বতন্ত্রতার সূচনা। এবং কাউন্সিলের গঠনটা কীভাবে হয়েছিল? কেন্দ্রীয় ভাইসরয়, দেখি কেন্দ্রীয়ভাবে কী হয়েছিল, ভাইসরয় নির্বাহী কাউন্সিল 6 থেকে 12 সদস্য বিশিষ্ট প্রাদেশিক আইন প্রণয়ন এবং প্রশাসনিক কাজের জন্য প্রবর্তন করা হয় এবং কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় এবং প্রাদেশিক কাউন্সিলে ভারতীয় সদস্যের মনোনয়নের সুযোগ দেওয়া হয়। তারপরে কি দেখো ভারতীয় ভূমিকা 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিলকে ভারতীয়দের মানে অংশগ্রহণ সীমিত ছিল, আর এখানে কিছুটা ছিল। কথা বলছো? আইন প্রণয়নের ক্ষমতা, ভারতীয়রা আইন প্রণয়ন করতে পারতো না, ভাইসরয় এবং তার সহকর্মীরা প্রধান এবং ভারতীয়রা কেবল পরামর্শক, আইন প্রণয়নে অংশগ্রহণ করতে পারতো না। কিন্তু এখানে কি 1892 সালে ভারতীয়দের অংশগ্রহণ বাড়লেও চূড়ান্ত ক্ষমতা ভাইসরয়ের হাতে থেকে যায়। সীমাবদ্ধতা দেখো, বাজেট এবং কর নীতিতে সরাসরি অংশগ্রহণ নেই ভারতীয়দের এবং ভারতীয়রা সংখ্যা কম এবং প্রায় সবাই ব্রিটিশ নিয়ন্ত্রিত। আর অন্যদিকে ওই আইনে কী হয় দেখো, বাজেট আলোচনায় অংশগ্রহণ করলে সম্ভব হলেও চূড়ান্ত সিদ্ধান্ত ভাইসরয় নিত। কথা বলছো? গুরুত্ব দেখো, 1861 সালের আইনে প্রথমবার ভারতের শাসনে সীমিত অংশগ্রহণ এবং প্রাদেশিক প্রশাসন এবং আইন প্রণয়নের ভিত্তি তৈরি হয়। আর 1892 সালের ভারতীয় অভিজাতদের গণতান্ত্রিক সীমিত অংশগ্রহণ প্রদান করা হয় এবং ভবিষ্যতে 1909 সালে, 1919 সালে, 1935 সালে অ্যাক্টের ভিত্তি স্থাপন করা হয়। এই অ্যাক্টগুলো আমাদের পড়তে হবে। 1909 সালের আইন, ভারত শাসনের আইন, 1919 সালের ভারত শাসন আইন, 1935 সালে ভারত শাসন আইন, এই আইনগুলো। তাহলে সার সম্পর্কে আমরা কী বলতে পারি? 1861 সালের অ্যাক্ট ইজিক্যাল টু কী বলতো, বেসিক কাঠামো এবং কোম্পানির পরামর্শমূলক অংশগ্রহণের সূচনা করা হয় কাদের? ভারতীয়দের। আর 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের যে বিষয়টা ছিল সীমিত গণতান্ত্রিক অংশগ্রহণের কি, তার মানে কি, তখন ভারতে কি হয় আমরা জানি, তোমার হচ্ছে 1885 সালে ভারতবর্ষে রাজনৈতিক দল গঠন হয়, কংগ্রেস। তারা গণতান্ত্রিকভাবে বিভিন্ন সভা সমাবেশ এইগুলো ভারতীয়রা করতে পারতো, যেটা এর আগে সম্ভব হয়েছিল না। এই হচ্ছে পার্থক্য। এই যেটা বললাম, 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস, আমরা জানি ভারতবর্ষের প্রথম যে রাজনৈতিক দল সেটা হচ্ছে কংগ্রেস। এখন বর্তমানে যে বিজেপি সরকার আছে, বিজেপি সরকারের অপর নেতৃত্ব আমরা জানি কংগ্রেস, রাহুল গান্ধী ছিল এই দলের প্রধান এখন বর্তমান। দেখা যায় রাজনীতি, তাহলে এর প্রেক্ষাপটটা কী ছিল দেখো, 1 নম্বর হচ্ছে রাজনীতি। 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশরা সরাসরি শাসন চালু করে এবং 1858 সালে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী রাজনৈতিক অধিকার এবং অংশগ্রহণের দাবি তোলা শুরু করে এবং এক পর্যায়ে কী হয় বলতো, এটা একটা রাজনৈতিক দলে গঠিত হয়। এখন দেখো তাহলে 1 নম্বর হচ্ছে রাজনৈতিক দিক ছিল, 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক দিকটা ছিল কৃষি হস্তশিল্প ব্রিটিশ নীতির কারণে ক্ষতি এবং কর শুল্ক বাড়ায় ব্যবসায়ী বণিকদের কী হয়, এক ধরনের হস্তক্ষেপ শুরু হয়। 3 নম্বর আমরা বলতে পারি সামাজিক এবং শিক্ষাগত কারণ। 4 নম্বর বলতে পারি আমার আন্তর্জাতিক প্রভাব, কারণ আমাদের এটা তো একটা আন্তর্জাতিকগতভাবে আমাদের স্বীকৃত একটা বিষয় যে রাজনীতি করার অধিকার। গঠন, তাহলে দেখো তো ভারতবর্ষে প্রথম যে রাজনৈতিক দল 1885 সালে এটা গঠন হয় কোথায়? বম্বে, যেটাকে আমরা বলছি কার প্রতিষ্ঠায় বলো তো, আলেকজান্ডার হিউমের প্রতিষ্ঠায় এটা প্রতিষ্ঠিত হয় এবং এটাতে তোমার হচ্ছে মূলত তোমার হচ্ছে আমরা যেটা বলতেছি কংগ্রেস, এর প্রথম সভাপতি ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। কথা বলছো? প্রতিনিধি সদস্য ছিল 71 জন।
উদ্দেশ্য কী ছিল? এই রাজনৈতিক দলের উদ্দেশ্য ছিল রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, ব্রিটিশ সরকারের নীতিতে পরামর্শক প্রদান, তারপরে কি শিক্ষার প্রসার এবং সামাজিক সংস্কার, মধ্যবিত্তদের স্বার্থ রক্ষা, শান্তিপূর্ণ এবং প্রস্তাবমূলক আন্দোলন। তাহলে দেখো এই রাজনৈতিক দলের কার্যক্রম কী ছিল? বার্ষিক সম্মেলন, প্রতি বছর সম্মেলন অনুষ্ঠিত হতো। হ্যাঁ, প্রথম সম্মেলন হয়েছিল কোথায়? এই তারিখ 1885 সালে বম্বেতে প্রথম সম্মেলন হয়েছিল। 2 নম্বর কি? প্রাথমিক কার্যক্রম। প্রাথমিক কার্যক্রমের মধ্যে এই রাজনৈতিক দল মূলত তাদের একটা ক্যাম্পেইন ছিল যে শিক্ষার অংশগ্রহণ বাড়ানো, সরকারি চাকরিতে অংশগ্রহণ বাড়ানো ভারতীয়দের। এই এক কথায় ভারতের ব্রিটিশদের শাসন কার্য রয়েছে, এখানে ভারতীয়দের অংশগ্রহণ বাড়ানোই ছিল এই রাজনৈতিক দলের মূলত প্রথম মেইন কার্যক্রম। 3 নম্বর ছিল প্রস্তাবতী প্রতিবেদক। বিভিন্ন বিষয়ে ব্রিটিশ সরকারকে তারা প্রস্তাব করতো এবং পরবর্তীতে ব্রিটিশ সরকার এটা কনসিডার করতো। তারপর 4 নম্বর হচ্ছে সংলাপ ও বিতর্ক। গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয়দের সাথে ব্রিটিশদের সাথে আমাদের একটা কি বার্গেনিং হতো। এই বার্গেনিংয়ের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের কি হতো বলতো, মত বিনিময় হওয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত উপনীত হতো এভাবে। তারপরে চলে আসো, এই হচ্ছে আমরা আজকে এই পর্যন্ত তোমাদেরকে পড়াবো, কারণ এরপরে পড়াতে গেলে আবার আমাদের অনেক আইন টাইন জানতে হবে, কারণ এখানে একসাথে আমরা বলেছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমাদের আজকের আলোচনা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।